অনেক প্রশ্ন আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নানাবিধ অবদান। আমরা যদি সংক্ষেপে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবদান দেখি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবদান হচ্ছে ভাষা বিজ্ঞানী, অর্থাৎ কোন কোন সেক্টরে তিনি অবদান রেখেছেন, ভাষা বিজ্ঞানী অবদান রেখেছেন। তারপর হচ্ছে আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক অভিধানে মানে আঞ্চলিক ভাষায় তিনি কি রেখেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবদান রেখেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবদান রেখেছেন ভাষা আন্দোলনে, আন্দোলনে তিনি অবদান রেখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর আমরা চর্যাপদের সাথে তার নাম সবাই জানি জড়িত। ভাষা বিজ্ঞানে তিনি ব্যাপক অবদান রেখেছেন, তার বিখ্যাত বিখ্যাত বই আছে, ঠিক না? আর আঞ্চলিক অভিধান, এটা পরীক্ষা আসে যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম আঞ্চলিক অভিধান কে সম্পাদনা করেছেন, তাহলে অ্যান্সার হবে কি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর আঞ্চলিক অভিধান সম্পাদনা আসলে বলতে কি বুঝি, যেমন ধরেন আমি আপনার এখানে একটা শব্দ লিখলাম হাসুন, এবার হাসুন অর্থটা যে কি এটা আপনি বাংলা একাডেমির কোনো ডিকশনারিতে পাবেন না, একটা মাত্র ডিকশনারিতে পাবেন, সেটা হচ্ছে আঞ্চলিক অভিধান বা আঞ্চলিক ডিকশনারিতে আপনি পাবেন। এটাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করা বই। তাহলে হাসুন অর্থ কি আপনারা কি বুঝতে পারেন, হাসুন অর্থ কি? মানুষের মানুষ কিন্তু পারবেন। ঝাড়ু। Good. হাসন অর্থ ঝাড়ু। এবারে হাসন অর্থ যে ঝাড়ু, এটা তো আর আপনি বাংলা একাডেমি ডিকশনারিতে পাবেন না, আঞ্চলিক অভিধানে পাবেন। তাহলে এটা সম্পাদনা কে করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা আন্দোলনে তার বিবিধ অবদান। এরপর চর্যাপদের সাথে তার স্মৃতি জড়িত আছে। পাশাপাশি আমরা জানি আমাদের অঞ্চলে দুইটা বিশাল সমস্যা ছিল। একটা সমস্যা হচ্ছে কলকাতা কেন্দ্রিক সোসাইটি ছিল, আর হচ্ছে ঢাকা কেন্দ্রিক সোসাইটি ছিল। তাহলে বুঝতেই তো পারছেন কলকাতা কেন্দ্রিক যত সাহিত্য সোসাইটি ছিল এরা সবাই ছিল হিন্দু, হিন্দুদের আধিপত্য। আর ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য সমাজগুলো ছিল এগুলো ছিল হচ্ছে মুসলমানদের আধিপত্য। তাহলে হিন্দুদের আধিপত্য ভেঙে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যেমন ধরেন এখানে ছিল হচ্ছে কলকাতায় ছিল সাহিত্য সমাজ, এই বঙ্গীয় সাহিত্য সমাজ। তো বঙ্গীয় সাহিত্য সমাজ ছিল কলকাতায়, এটা সবসময় হিন্দুদের প্রাধান্য ছিল, তারা মুসলমানদের সবসময় অবহেলার চোখে দেখতেন। তো একসময় এটা তিনি ভেঙে দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম সাহিত্য সমাজ গঠন করলেন, মুসলিম সাহিত্য সমাজ। তাহলে একটা প্রশ্ন আসে, মুসলিম সাহিত্য সমাজের মূল প্রতিষ্ঠাতা, আসল প্রতিষ্ঠাতা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই মুসলিম সাহিত্য সমাজ আপনারা সবাই জানেন 1926 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। এই মুসলিম সাহিত্য সমাজে এখন যেহেতু লেখকরা আলাদা একটা সমাজ করেছে, কলকাতায় যে পত্রিকা ছিল সেই পত্রিকা হচ্ছে কল্লোল, সবাই কল্লোলে লেখালেখি করতো। এখন তো মুসলমানদের আর কল্লোলে চান্স দেয় না, তখন কল্লোলকে বাদ দিয়ে এরা একটা পত্রিকা প্রতিষ্ঠা করলো, সেই পত্রিকার নাম কি শিখা। এই মুসলিম সাহিত্য সমাজের সাথে জড়িত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শিখা পত্রিকার সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জড়িত ছিল। মোটামুটি মুসলমান সংক্রান্ত যত আন্দোলন তার সব কিছুর সাথে কে শহীদুল্লাহ জড়িত ছিল। তাহলে আমাদের অঞ্চলে শিক্ষা সাহিত্যে বিস্তারে শহীদুল্লাহর ব্যাপক অবদান, ভাষা নিয়ে কাজ করা শহীদুল্লাহর ব্যাপক অবদান। আচ্ছা, এই যে চরণটা তার আছে, তিনি ধার্মিক বেশি নাকি বাঙালি বেশি, আপনারা বলেন কোনটা কারেক্ট? তিনি নিজেকে বেশি ধার্মিক বলে পরিচয় দিতেন নাকি তিনি নিজেকে বাঙালি বলে বেশি পরিচয় দিতেন? কোনটা তার কাছে প্রথম? তিনি দুইটাই, কিন্তু কোনটা প্রথম, এক না দুই? হ্যাঁ, শহীদুল্লাহর কাছে এটা প্রথম। এটা একটা ঘটনা হচ্ছে যখন 1947 সাল হইলো, এখন আমাদের অঞ্চলে সাহিত্যের ভাষা একটা ঝামেলা দেখা দিল, পাকিস্তান আমল। আমাদের অঞ্চলে সাহিত্য ভাষা আসলে কোনটা হবে? আমাদের অঞ্চলে সাহিত্য ভাষা লেখকরা কি উর্দুতে লিখবে নাকি আমাদের সাহিত্যিকরা বাংলায় লিখবে? এই নিয়ে একটা বিশাল সমাবেশ হইলো। সেই সমাবেশটা যারা করলো এরা সবাই ছিল উর্দুপন্থী, তারা ভাবতে চাইলেন, বলতে চাইলেন সাহিত্যের ভাষা উর্দু হওয়া উচিত, যেহেতু আমরা হিন্দুদের বাদ দিয়ে পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানের সাথে যোগদান করেছি। তখন শহীদুল্লাহ, তারা এই উর্দু ভাষা যারা উর্দু ভাষার পক্ষে ছিল তারা শহীদুল্লাহকে চিফ গেস্ট করলেন, প্রধান অতিথি। শহীদুল্লাহ বুঝতে পারলেন তাদের মনোভাবটা, তারা ভেবেছিলেন শহীদুল্লাহ উর্দুর পক্ষে এক বিশাল বক্তব্য দেবে, কিন্তু শহীদুল্লাহ এসে বললেন আমি মুসলমান, এটা যেমন সত্য, আর প্রথম সত্য হচ্ছে আমি একজন বাঙালি। তিনি কিন্তু বাংলা ভাষার পক্ষে বলে দিলেন। আমরা হিন্দু মুসলমান এটা যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা কি বাঙালি। তিনি এসে বাংলা ভাষার পক্ষেই এক বিশাল বক্তব্য দিলেন। অথচ এটা কিন্তু যারা আবিষ্কার করে, যারা এই অ্যাসেম্বলিটা করেছিল, আয়োজন করেছিল, তারা সবাই কিন্তু চেয়েছিল তিনি উর্দুর পক্ষে বক্তব্য দেবেন। তাহলে শহীদুল্লাহ এটা করবেন বাংলা ভাষার ইতিবৃত্ত, ভাষার ইতিবৃত্ত, আর এটা হচ্ছে সাহিত্যের কথা, এই দুটো করবেন। বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত, এটাও 37তম বিসিএস এসেছে, এটাও মনে হয় 37তম বিসিএস এসেছে, এই দুইটাই 37তম বিসিএস এসেছে। পথিক মিস্টিক সন, এটা আপনারা সবাই জানেন। পদ্মাবতী কিন্তু আলাউলের কাব্য, কিন্তু তারা তো আসলে কাব্যটা সম্পাদনা করেছেন। কাব্য সম্পাদনা বলতে বোঝায় এটা হচ্ছে ধরেন মূল কাব্য পদ্মাবতী, কিন্তু এটা আলাউলে লিখিত মধ্যযুগে, তখন এর অনেক ভাষা বোঝা যায় না। এবার যারা সম্পাদনা করে তারা একটা পেজে অনেকগুলো টিকা দেয়, তারা একটা পেজে অনেকগুলো আলোচনা দেয়। অর্থাৎ সম্পাদকের কাজ হচ্ছে মূল বইয়ের আগে এই বইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। অনেকে আবার পদ্মাবতী দেখা মন মন খারাপ করতে পারেন, পদ্মাবতী এখানে আসলো কেমনে? আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওমর খৈয়াম, ওই যে কবি ওমর খৈয়ামের রুবাইতগুলা শহীদুল্লাহ অনুবাদ করেছেন, ওমর খৈয়ামের রুবাইতগুলা নজরুল অনুবাদ করেছেন। কিন্তু এগুলো সাধারণত আসে না, এগুলো যদি মন চায় আপনারা পড়েন, আদারওয়াইজ পড়ার দরকার নাই। তবে আপনাকে বেশি করতে হবে সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা। আমি সংক্ষেপে দিলাম বাংলা সাহিত্যের কথা, এটা করতে হবে। আরেকটা করতে হবে বাংলা ভাষার ইতিবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত। তবে এই দুইটাকে অনেকে আবার অনেক ঘটনার সাথে পেঁচায় ফেলে। পেঁচায় ফেলার কারণে আমি এটাকে সংক্ষেপে বলে দিই। এটার নাম দিয়েছি আমি বাভাই। বাভাই মানে হচ্ছে বাংলা ভাষার কি ইতিবৃত্ত। আর হচ্ছে এটা হচ্ছে বসাক। বসাক হচ্ছে বা বসাক বা বাসাক, বাংলা সাহিত্যের কথা। এই দুইটা কার? শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত বাবাই, আর হচ্ছে বাসাক। এই দুইটা মনে রাখেন, তাহলে হবে। আর আঞ্চলিক বাংলা ব্যাকরণ, এটাও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, এর চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এবার বলেন সত্যেন্দ্রনাথ দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে উপাধি দিয়েছিলেন? কি উপাধি দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্তকে? ছন্দ সমীক্ষণ বইটা লেখার কারণে। ছন্দ জাদুকর, থ্যাংক ইউ। ছন্দের বই লেখার কারণে তিনি ছন্দ জাদুকর। মধুর চেয়ে আছে মধুর, এটাও কার? সত্যেন্দ্রনাথ দত্ত। সুকুমার রায়। সুকুমার রায় পড়তে গেলে আমাদের তিন পুরুষ পড়তে হবে, তিন পুরুষ। এক পুরুষ হচ্ছে উপেন্দ্র কিশোর রায়, আরেক পুরুষ হচ্ছে উপেন্দ্র কিশোর রায়ের ছেলে হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায়, আর সুকুমার রায়ের ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। এটাও পরীক্ষা এসেছে, সুকুমার রায়ের পিতাকে উপেন্দ্র কিশোর, সত্যজিৎ রায়ের পিতাকে সুকুমার রায়। এভাবে কিন্তু পরীক্ষা আসে। তাহলে এরা তিনজনই বিখ্যাত। তবে তিনজন তিন কারণে বিখ্যাত। ইনি ছোটদের রামায়ণ লিখে বিখ্যাত, ছোটদের মহাভারত লিখে বিখ্যাত। সুকুমার রায় হচ্ছে প্রচুর কবিতা টবিতা লেখালেখির জন্য বিখ্যাত, আর সত্যজিৎ রায় হচ্ছে সিনেমার জন্য বিখ্যাত। তাহলে তিনজন তিন কারণে বিখ্যাত। একজন হচ্ছে শিশু সাহিত্যের জন্য বিখ্যাত, একজন হচ্ছে শুধু সাহিত্যের জন্য বিখ্যাত, ছড়ার জন্য বিখ্যাত, আরেকজন হচ্ছে সিনেমার জন্য বিখ্যাত। ঠিক আছে? বাংলা সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক, এটা পড়বেন। এই আইটেমটা বেশি করতে হবে, প্রথম অংশটা বেশি করতে হবে, যেটা আমি লিখে দিয়েছি। আর খাই খাই আবল তাবল, দেখেন সুকুমার রায়ের ছড়াগুলো বেশিরভাগই পাগলাটে, এই জন্য বলে ননসেন্স ছড়া। দেখেন ননসেন্স মানে সেন্স নাই, পাগল। এই যে আবল তাবল, এই পাগলা দাশু, পাগলা দাসুও পাগল, আবল তাবলও পাগল, হজবরল এটাও পাগল। এই জন্য ওনাকে বলা হয় ননসেন্স ছড়া। অর্থাৎ যেখানে সেন্স নাই, সেন্সলেস হবে। সেন্সলেস মানে তো জ্ঞানী, আর ননসেন্স মানে হচ্ছে পাগলাটে। পাগলাটে লেখা হলে সেগুলো সব সুকুমার রায়। সুকুমার রায়ের ছড়াগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে আবল তাবল,
তারপর হচ্ছে হজবরল পাগলা দাশু আর অবাক জলপান আগে ক্লাস 7-এ সপ্তম শ্রেণীতে একটা নাটক ছিল। সেই নাটকের নাম ছিল অবাক জলপান। যেহেতু এটা টেক্সট বুকে ছিল তাই এটা আপনারা পড়ে নিতে পারেন, কাজে লাগলেও লাগতে পারে। এবার বলেন দেখি, সত্যজিতের বাবাকে? সত্যজিৎ রায় সিনেমা লিখে তৈরি করেছেন সত্যজিৎ রায়ের বাবাকে? হুম। পাগলা দাশু খাই খাই আবল তাবল, পাগলা দাশু খাই খাই আবল তাবল এগুলো কে লিখেছেন? কুমার আবল তাবল খাই কুমার। মহিতুলাল মজুমদার, মহিতুলাল মজুমদারের কথা বলতে গেলে আমাদের দুটা নাম মুখস্থ রাখতে হবে। একটা নাম হচ্ছে মহিতুলাল মজুমদার, আর একটা নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই দুইটা কথা আমরা কেন মনে রাখবো? এই বেটা নজরুলের আগে এই বেটা আরবি ফার্সি প্রথম প্রথম প্রচুর পরিমাণে আরবি কিন্তু মহিতুলাল মজুমদার। কিন্তু এই মহিতুলাল মজুমদার একটু সিনিয়র ছিলেন আর নজরুল কি ছিলেন, জুনিয়র ছিলেন। পরবর্তীতে এই মহিতুলালকে পিছনে ফেলে দিয়েছেন নজরুল। তাই প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি আরবি ফার্সি ভাষার ব্যবহার কে করেছেন? খুব হিংসার চোখে দেখতো নজরুল, খুব হিংসার চোখে দেখতো। মহিতুলাল মজুমদার খুবই হিংসার চোখে দেখতো। হ্যাঁ, যেটুকু ইম্পর্টেন্ট ভাই সেটুকু আমি বলে দিচ্ছি কি কি ইম্পর্টেন্ট। এই যে বাংলা ভাষায় প্রচুর আরবি ভাষার সাথে ব্যবহার করেছেন কে? প্রথম ব্যবহার করেছেন মহিতুলাল মজুমদার, আর সবচেয়ে বেশি ব্যবহার করেছেন কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, মহিতুলাল মজুমদারের আর কিছু করার দরকার নাই, এখানে কিছু করার দরকার নেই, এই একটা প্রশ্ন আসে। আর এখান থেকে কিছু আসে না। এস ওয়াজিদ আলী ভবিষ্যতের বাঙালি, বাঙালি কিন্তু পছন্দ করতেন না। বাঙালিকে রবি ঠাকুর পছন্দ করতেন না, তাই রবি ঠাকুর গালি দিয়েছেন 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছি বাঙালি করে মানুষ করেনি। রবি ঠাকুর একটা জায়গায় বলেছেন এর চেয়ে হতেন যদি আরো বেদিন, যদি আমি আরো বেদিন হতাম তবু আমার জন্য অনেক ভালো হতো, ভালোবেসে বলেছেন। আর ভবিষ্যতের বাঙালি, বাঙালি যে বেইমান, বাঙালি যে আপনার পরশ্রী কাতর, বাঙালি যে চাটুকার প্রবৃত্তির, এই বাঙালি যে স্বার্থপর, এই এস ওয়াজিদ আলী বলেছেন ভবিষ্যতের বাঙালির অবস্থা আরো খারাপ হবে। আর মোটর যুগে রাঁচি সফর। রাঁচি হচ্ছে আমাদের পাশে ঝাড়খণ্ডে, সম্ভবত আমার জানা মতে ভারতের ঝাড়খণ্ড হচ্ছে রাঁচি। আপনারা কি জানেন রাঁচি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে হওয়ার কথা। এস ওয়াজিদ আলী রাঁচিতে তিনি গিয়েছিলেন। ইয়েস ইয়েস। কোথায় কোথায়? সৌরভ ঘোষ ঝাড়খণ্ডে কিনা রাঁচি? আচ্ছা ঠিক আছে, আপনারা ঝাড়খণ্ড কোথায় চিনেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, একজন জিজ্ঞাসা করো, পাগল তো এটা correct। ঝাড়খণ্ড চিনেন কিনা, কোথায় অবস্থিত এই মোটর যুগের রাঁচি সফর? তিনি কিন্তু মোটর দিয়ে ঝাড়খণ্ডে গিয়েছিলেন, এই জন্য তিনি এই রুটটা লিখেছেন। আমি সংক্ষেপে ঝাড়খণ্ডটা দেখা দিই, এগুলো ভ্রমণ চিত্র তো, তাই স্পেসটা দেখা দিলে একটু বেশি চিনবেন। আমার মনে হয় অধিকাংশ আপনারা রাঁচি চিনেন না, 2-4 জন ছাড়া। এ হচ্ছে বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে এখানে বাংলাদেশের পাশে এই আসাম টাসাম ইন্ডিয়া এসব, এখানে হচ্ছে ভুটান, আর এখানে হচ্ছে নেপাল। ঠিক আছে, আর কি অংশটা হচ্ছে ভারতবর্ষ, সেটা আপনারা বেশিরভাগই জানেন। এই হচ্ছে আমাদের ভারত। এই জায়গায়, এই যে বাংলার পর এই অঞ্চলটা হচ্ছে কলকাতা, এই পুরোটা হচ্ছে কলকাতা বা পশ্চিমবঙ্গ। এরপর এখানে একটা আমি মানচিত্র রাখলাম, আপনারা বলেন দেখি এটা কোনটা, এই জায়গাটা কোনটা? আমি যে বক্সটা এখন করতে চাইলাম এই জায়গাটার নাম কি হবে? এই জায়গাটার নাম কি হবে? বিহার। থ্যাংক ইউ। এই যে ওরে আল্লাহ, আপনাদের সব পারেন। বিহার, কারণ আমাদের কিন্তু পড়তে হয় বাংলার বিহার বিশার স্বাধীন নবাব আমি, কে তাকে আস্থা দিবে, কে তাকে ভরসা দিবে, ভুলিনি নবাব আপনার সেই উপদেশ আমি আজও ভুলিনি। এই যে বাংলার বিহার উড়িষ্যার স্বাধীন নবাব, এগুলো আমাদের পড়তে হয়। এই জায়গাটা কি বলেন তো? এই যে আমি একটা স্পেস আঁকলাম, এই জায়গাটার নাম কি তাহলে? থ্যাংক ইউ তানভীর হাসান। এই জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ড। এই স্থানটা হচ্ছে ঝাড়খণ্ড, এখানে আছে রাঁচি। আর এই জায়গাটার নাম কি, লাস্টেরটা 3 নম্বর বক্স, ফাঁকা বক্স যেটা, সেটার নাম কি বলেন? সেটার নাম হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা। এই উড়িষ্যা বা উড়িষ্যা, এই হচ্ছে আমাদের মূল বিষয়। এই তিনি মোটর যুগে, এই ওয়াজিদ আলী এই বাংলাদেশ থেকে মোটর যুগে তিনি রাঁচি গিয়েছিলেন, ঝাড়খণ্ডে রাঁচি গিয়েছিলেন। এটা নিয়েই তার বিখ্যাত ভ্রমণ কাহিনী মোটর যুগে রাঁচি সফর। তা এটা আমাদের পড়তে হবে তার। তাহলে এস ওয়াজিদ আলী আমরা ভবিষ্যতের বাঙালি বলবো, এস ওয়াজিদ আলী আমরা মোটর যুগে রাঁচি সফর করবো। এবং এস ওয়াজিদ আলীকে আমার ছোটবেলায় ভালো লেগেছিল একটা গল্পের জন্য, সেই গল্পটা হচ্ছে রাজা। একটা কবুতরকে নিয়ে একটা গল্প ছিল, আপনাদের কি মনে আছে? কবুতরকে নিয়ে একটা গল্প ছিল যে রাজা। হুম, এস ওয়াজিদ আলীর বিখ্যাত গল্প রাজা। ঠিক আছে, তাহলে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো রাঁচি শহর, রাঁচিটা কোথায় অবস্থিত? এস ওয়াজিদ আলী রাঁচিতে গিয়েছিল, সেই রাঁচিটা কোথায় অবস্থিত বলেন? সে মোটর যুগে রাঁচি গিয়েছিল, মোটর দিয়ে, মোটর যুগে রাঁচি শহর ঝাড়খণ্ডে অবস্থিত। থ্যাংক ইউ। রাজা ছোট গল্প, এই যে সেই বিখ্যাত একটা কবুতর ছিল, সেই কবুতর একটা দুর্দান্ত জুটি ছিল। সেই কবুতরটা পরের বাড়িতে চলে গেল, তারপর হিংসা করে তার সেই বন্ধু কবুতরটার ডানাটা কেটে দিল যাতে সে উঠতে না পারে, জুটিটা কেটে দিল রাজা। আচ্ছা, বুদ্ধিমুক্তির লেখক, যখন আমরা এই বুদ্ধিমুক্তির কথা বলবো তখন আমাদের একটা বিষয় আমাদের আবারও পড়তে হবে, আমরা সেটা বলেছি। দুইটা আমাদের অঞ্চলে তো আসলে হিন্দু মুসলমানদের মধ্যে ভালো সম্পর্ক বাংলাদেশে একটু বিদ্যমান থাকলেও অত বেশি নাই। এই যে কলকাতা কেন্দ্রিক ছিল হিন্দুদের রাজত্ব, এই যেহেতু তারা রাজত্ব করতো, আমরা সংখ্যালঘু ছিলাম, তাই আমরা সংখ্যালঘুরা আবার ঢাকা কি করলাম, সমিতি গঠন করার চেষ্টা করলাম। একটু আগে আমি যেটা বললাম, কলকাতার লেখকরা কল্লোলে 1923 সালে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। আমরা তাদের থেকে বের হয়ে এসে আমরা নিজেরা ঢাকায় একটা বিখ্যাত পত্রিকা তৈরি করলাম 1927 সালে, সেটার নাম হচ্ছে শিখা। আপনাকে বলতে হবে, এই যে শিখা পত্রিকা তৈরি, মুসলিম সাহিত্য সমাজ তৈরি, এই যে কলকাতাকে বাদ দিয়ে ঢাকা কেন্দ্রিক সাহিত্য সমাজ তৈরি, এসবের নেতা কে ছিলেন বলেন? এই যে আমরা কলকাতা দাদাদের অভাব শিকার হয়ে আমরা কলকাতা ছেড়ে হইলাম, ঢাকাকে বিখ্যাত করার চেষ্টা করলাম, মুসলিম সাহিত্য সমাজ গঠন করলাম, আমরা শিক্ষা পত্রিকা প্রতিষ্ঠা করলাম, এরপর শিক্ষা পত্রিকার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের অবদান রাখা শুরু করলাম। এই সবগুলোর নেতা কে ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। থ্যাংক ইউ, আপনাদের অ্যান্সার ঠিক হয়েছে। এই শিক্ষা পত্রিকার একটা সংলাপ ছিল, জ্ঞান যেটা সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে সম্ভব। তাই তারা জ্ঞানে সর্বোচ্চ জোর দিয়েছিলেন। জ্ঞান যদি সীমাবদ্ধ হয়ে যায় তাহলে বুদ্ধি সেখানে আড়ষ্ট হয়ে যায়, তাই তারা বলেছেন প্রচুর করতে হবে। আর মানুষের বুদ্ধিকে সবচেয়ে আটকে রাখে, এটা একটু আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে মুক্ত বুদ্ধি বিষয়টা আপনারা বুঝেন কিনা ক্লিয়ার হবে। বলেন তো দেখি, মানুষের এই বুদ্ধি চর্চার জায়গাটা, মুক্ত বুদ্ধি অর্থাৎ আপনি যা ভাবতে চান, তা প্রতিষ্ঠা করতে চান, এই মুক্ত বুদ্ধিটাকে আটকে রাখে কোন জিনিস? তো একটা হচ্ছে কুসংস্কার, দুই হচ্ছে ধর্ম, এই কোনটা, এই দুটাই ধরেন। তাহলে আসলে দুটা একসাথে বলতে হবে, ধর্মীয় কুসংস্কার 3 নম্বর আমার বলা দরকার ছিল, ধর্মীয় কুসংস্কার। এই তিনটা বিষয়ে মিলিয়ে হচ্ছে আমাদের বুদ্ধিমুক্তিকে আটকায় রাখে। মুক্ত বুদ্ধি চিন্তা করতে হলে আপনাকে ধর্মীয় কুসংস্কারের উঠে গিয়ে পরবর্তীতে কি করতে হবে, চিন্তা করতে হবে।
এই যে এর সাথে জড়িত ছিল শহীদুল্লাহ, উনিও বুদ্ধিমুক্তির নেতা। এই ডক্টর ওয়াদুদ, কাজী আব্দুল ওয়াদুদ, সেই কাজী আব্দুল ওয়াদুদ হচ্ছে বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা। নজরুলের বন্ধু ডাক্তার কাজী মোতাহার হোসেন, সেও ছিল বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা। এই শিক্ষা পত্রিকার সম্পাদক, সেও ছিল বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত। এরা সবাই বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিল। তাহলে শহীদুল্লাহ বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা, আব্দুল ওয়াদুদ বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা, এই কাজী মোতাহার হোসেন বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা, আবুল হোসেন শিক্ষা পত্রিকার সম্পাদক, সেও বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা। তাহলে বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা এরা সবাই ছিল, যারা শিক্ষা পত্রিকার সাথে জড়িত ছিল তারা সবাই বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা ছিল। তাহলে কাজী আব্দুল ওয়াদুদ সেও বুদ্ধিমুক্তি আন্দোলনের একজন লেখক। তার বিখ্যাত বই হচ্ছে শাশ্বত বঙ্গ। এই বাংলার অতীত কেমন ছিল, বাংলার কালচার কেমন ছিল, বাংলার নারীরা কেমন, বাংলার পুরুষরা কেমন, বাংলার অর্থনীতি কেমন, বাংলার সমাজ কেমন, এসব নিয়ে রচিত হয়েছে শাশ্বত বঙ্গ। আর উপন্যাস নদীপক্ষে পড়ে নেন, আর বাকি কিছুই পড়া লাগবে না। বুদ্ধিমত্তি আন্দোলন নেতা কাজী আব্দুল ওয়াদুদ, এটা একটু বেশি করে পড়তে হবে, ঠিক আছে? প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, আমি তার রশ্মিটার উপর বেশি জোর দিতে চাই। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, তিনি আসলেই প্রিন্সিপাল ছিলেন। সম্ভবত টাঙ্গাইলে করটিয়া সাদাত কলেজের প্রিন্সিপাল ছিলেন। টাঙ্গাইলের লোক এখানে কেউ আছেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর এলাকার লোক? করটিয়া সাদাত কলেজের প্রিন্সিপাল তিনি ছিলেন আমার জানা মতে। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, হ্যাঁ আছেন। তাহলে আপনারা কি যারা টাঙ্গাইলে আছেন তারা কি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাম শুনেছেন? টাঙ্গাইলে যেতে পারি। তিনি প্রিন্সিপালই ছিলেন, প্রিন্সিপাল স্যার উপাধি না, একবারে তিনি প্রিন্সিপাল ছিলেন, সরকারি চাকরি করতেন, তিনি শিক্ষক ছিলেন। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, ঠিক আছে। তাহলে এই যে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ যখনই আমরা পড়ি, তখনই আমার এই ইব্রাহিম খাঁর মধ্যে আমি ইটাকে বেশি মনে রাখি। ইটাকে কেন মনে রাখি জানেন? ই ফর ইব্রাহিম, ই ফর ইস্তাম্বুল। তার সবকিছু ইস্তাম্বুল সংক্রান্ত বা তুরস্ক সংক্রান্ত কিছু আসলেই আপনার প্রিন্সিপাল ইব্রাহিম খান নাম মনে রাখবেন। ই ফর ইব্রাহিম, ই ফর ইস্তাম্বুল, ই ফর ইব্রাহিম, ই ফর ইস্তাম্বুল। কেন দেখেন, তুরস্কের যারা নেতা তাদেরকে বলা হতো পাশা। তুরস্কের যারা পিএম ছিল, পিএম ক্যাটাগরি, তাদেরকে বলা হতো পাশা। এর মধ্যে আনোয়ার পাশা, কামাল আতাতুর্ক পাশা, আনোয়ার পাশা, এগুলো সব পড়েছেন আপনারা। এই যে দেখেন তার বিখ্যাত নাটক কামাল আতাতুর্ক পাশা, তাকে নিয়ে রচিত হয়েছে কামাল পাশা। এই নাটকটা লিখেছেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। এই যে তুরস্কের প্রতি টান। তারপর আনোয়ার পাশা, যিনি তুরস্কের পিএম ছিলেন, এই আনোয়ার পাশাকে নিয়ে রচিত আরেকটি নাটক, এটাও কিন্তু দেখেন তার এই পাশাদের প্রতি টান, অর্থাৎ কাদের প্রতি টান? তুরস্কের প্রতি টান। তারপর আমরা ইব্রাহিম খাঁর আরো দেখবো তুরস্কের প্রতি তার গভীর ভালোবাসার নিদর্শন আমরা আরো পাবো। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ দেখেন, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ কোথায় গিয়েছেন? ইস্তাম্বুল ঘুরতে গিয়েছেন। তার যে ভ্রমণ কাহিনী, তিনি তুরস্ককে কতটা ভালোবাসতেন, তিনি তুরস্কে ঘুরতে গিয়েছেন সেটাও ইস্তাম্বুলে। তুরস্কের নেতা কামাল পাশাকে নিয়ে নাটক লিখেছেন, তুরস্কের নেতা আনোয়ার পাশাকে নিয়ে নাটক লিখেছেন। তাহলে আমরা দেখলাম তার জীবন, ইব্রাহিম খাঁর জীবন মোটামুটি তুরস্কময়, এই কথা বললেই চলবে। তাহলে ইস্তাম্বুল কে ঘুরতে গিয়েছেন? ইতে ইস্তাম্বুল, ইতে ইব্রাহিম খাঁ। ইস্তাম্বুল ঘুরতে গিয়ে তিনি কার সম্পর্কে জেনেছেন? আনোয়ার পাশা সম্পর্কে, কামাল পাশা সম্পর্কে, তার সবকিছু তিনি লিখেছেন। আনোয়ার পাশা, কামাল পাশা আর ইস্তাম্বুল। গল্প গ্রন্থ আলু বোকরা অত ইম্পর্টেন্ট না, পড়তে মন চাইলে পড়েন, না পড়লেও চলবে। এবার বলেন তো দেখি,